বসবাস করছে এবং ট্রাইব্যুনালের জাজমেন্টের পর তাদের নাম অন্তর্ভুক্ত হবে, কিন্তু রিজেকশন স্লিপও দেওয়া হলো না। ট্রাইব্যুনাল 200টা গঠন করা হয়েছিল, ট্রাইব্যুনালে মেম্বারও নিয়োগ করা হয়েছিল, ট্রাইব্যুনালের কর্মচারীদেরও নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই 200টা ট্রাইব্যুনাল বন্ধ হয়ে গেল। তাদেরও আর চাকরির মেয়াদ বাড়ানো হলো না। 19 লক্ষ লোকের নাম আর নাগরিক পঞ্জিকায় অন্তর্ভুক্ত হলো না। আধার কার্ড নিয়ে একটা জটিলতা ছিল। সম্প্রতি আধার কার্ডের 19 লক্ষ বাদে যারা, টোটাল তো 27 লক্ষ লোকের আধার কার্ড ব্লক ছিল, 19 লক্ষের বাদে যারা, তাদেরটা আংশিকভাবে সমাধান হয়েছে। তার মধ্যে একজন আছেন এখানে উপস্থিত, উনিও এই ব্যাপারে খুব উদ্বিগ্ন ছিলেন। উনি আধার কার্ড পাইছেন, তো আধার কার্ড উনি আধার কার্ড পেয়েছেন, কিন্তু এই 19 লক্ষ লোককে ঝুলিয়ে রাখা হলো। 19 লক্ষ লোকের মধ্যে এখানে প্রাক্তন বিধায়ক আছে, প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের লোকরাও আছেন। এর কোনো সমাধান হলো না। লক্ষাধিক লোক, 1 লক্ষর উপর লোক ডিক্লেয়ার্ড ফরেনার আছে আপনার সামনে, যাদেরকে নিয়ম অনুযায়ী যে কোনো সময় ডিটেনশন ক্যাম্পে নিয়ে ঢুকাতে পারে। এইসব লোক উদ্বিগ্নতার মধ্যে আছেন, এটাও একটা সমস্যা। এই লক্ষাধিক লোক, কারো কারো মামলা হয়তো হাইকোর্টে চলছে, কিন্তু এই লক্ষাধিক লোকের জীবন দুর্বিষহ, যে কোনো সময় পুলিশ তাদেরকে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখতে পারে। এই হচ্ছে আমাদের সাম্প্রতিক সমস্যা। তারপর ডিভোটার, তার সংখ্যাও কম নয়, তার লক্ষাধিক লোকের নামের পাশে ডি এখনো মার্ক করা আছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ট্রাইব্যুনাল থেকে এখনো নোটিশ যায়নি, কিন্তু যে কোনো সময় নোটিশ যাবে, ট্রাইব্যুনালে হাজির হতে হবে, মামলার মোকাবিলা করতে হবে। তারপর উচ্ছেদ। সম্প্রতি আপনারা দেখছেন 60 বছর 70 বছর ধরে যেসব অঞ্চলে মানুষ বসবাস করছে, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকা বা করিমগঞ্জ জেলারও কোথায় কোথাও অমানবিকভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে দেওয়া হচ্ছে। সরকারি জমি থেকে উচ্ছেদ করা হবে, সরকারি জমি দখলমুক্ত করা হবে। সেটা আসাম চুক্তির 10 নম্বর ধারায় আছে। কিন্তু আসাম চুক্তিকে যারা সমর্থন করেছিলেন, তারা এখন উচ্ছেদের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আইনের বিরুদ্ধে কথা বলছেন না। আমাদের বক্তব্য হচ্ছে, আইন যদি থাকে তাহলে তো প্রয়োগ হবে। এই সমস্ত আইন রোধ করা উচিত। ব্রহ্মপুত্রের নদী বাঙ্গনে অনেকের বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে। নদী বাঙ্গনের পরে নিশ্চিহ্ন হওয়া মানুষজন কোথাও কোথাও হয়তো এসে আশ্রয় নিয়েছে। সেই সব মানুষের জমির পাট্টা ছিল, বাড়িঘর ছিল, মন্দির ছিল, মসজিদ ছিল, স্কুল ছিল, ইলেকট্রিফিকেশন ছিল, সব নদীর জলে ভেসে গেছে। সেই সব লোককে মানবিক কারণে পুনর্বাসনের ব্যবস্থা না করে যখন তখন উচ্ছেদ করা হচ্ছে, এটাও আমাদের একটা সমস্যা। প্রাক্তন বিধায়ক আরাবত করতে চাই যে তিনি আমাদের আজকের এই সভায় উপস্থিত তপোধীর ভট্টাচার্যের বাবা, দক্ষিণারঞ্জন দেব, বিপত্তি চৌধুরী, আমাদের শহীদ হয়েছিলেন কালীপদ সেন,
যিনি সিআরপিসির প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছিলেন, ওনাকে গুলি করে মেরেছে। সেই সব লোকের নেতৃত্বে গড়ে উঠেছিল এক দুর্বার আন্দোলন। সেই আন্দোলনের ফলে এটা রাজনৈতিক শক্তিও আত্মপ্রকাশ করেছিল। ইউএমএফ, ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট, 85 নির্বাচনে 17 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল, একজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন ধুবড়ী থেকে। কিন্তু পরবর্তীকালে আমাদের যে চরিত্র, বাঙালির যে চরিত্র, সেই চরিত্রের কারণে আমরা সেই আন্দোলনকে, সেই দলকে টিকিয়ে রাখতে পারিনি। অনেক চেষ্টা করেছেন গোলাম উসমানী, তারাবত ভট্টাচার্যরা, শেষ পর্যন্ত ওনারাও হাল ছাড়তে বাধ্য হয়েছিলেন। যাই হোক, সেই যে সংগঠন তৈরি হয়েছিল 1979 সালে, সেই সংগঠন মরে যায়নি। সেই সংগঠনের নেতৃত্বে এখন আছেন, অশীতিপর বৃদ্ধই বলবো না, অশীতিপর বৃদ্ধ হলেও তরুণ যুবক বলবো, দীপেন্দ্র চন্দ্র সাহা এখন নেতৃত্ব দিয়ে অ্যাপ্লিকেশনের ফলে বিধানসভার 2টি আসন আমাদের কমিয়ে দেওয়া হলো, বরাকবেলি, বদরপুর আর কাটলিছড়া। নাগরিক অধিকার রক্ষা কমিটি সুপ্রিম কোর্টে মামলা করেছে, মামলা গৃহীত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হিয়ারিং হয়নি। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো হিয়ারিং হয়নি। ইতিমধ্যে একটা নির্বাচনও হয়ে গেল, কিন্তু মামলা এখনো সুপ্রিম কোর্টে ওঠেনি। আমরা অনেক চেষ্টা করছি। আইন আদালতও আজকাল রাজনৈতিকভাবে প্রভাবিত বলে আমরা দেখছি বা আমরা মনে করি। আজকে শিলচর শহরের এটা মূল অঞ্চল, ডিসি অফিস, মিউনিসিপালিটি থেকে আরম্ভ করে এই যে সামনে বালুগ্রাম, এই যে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত অঞ্চল নয়। শিলচর জেলা শাসকের কার্যালয়, এসপির বাংলা, কোর্ট কাছারি, সেন্ট্রাল রোড, জানিগঞ্জ ইত্যাদি আর এখন আর শিলচর শহরের অন্তর্ভুক্ত নয়। 135 বছরের পুরনো শহরের যে ইতিহাস, সেই ইতিহাসকে আজকে অস্বীকার করা হচ্ছে। হাল্লাগুল্লা হইতো। আমি মনে করি যে আমাদের সামনে এখন আমরা সবসময় বলি যে আমরা ইন্টিগ্রেশন কথা বলি। আমরা এখন আসামের বিরুদ্ধেও নয়, কোনো বড় মানুষের বিরুদ্ধে নয়, কারাবির বিরুদ্ধে নয়, ডিমা হাসের বিরুদ্ধে নয়, মরান, নটক, রাজপুতরাজ কারো আমরা বিরুদ্ধে নয়। কিন্তু আমরা চাই, আমরা বাঙালি জাতির অস্তিত্ব নিয়ে, বাঙালির পরিচয় নিয়ে আমরা একটা সমন্বয়ের বজাতে চাই যে আমরা তোমাদের মানার জন্য, তোমাদের ভাষা নেওয়ার জন্য আমরা না, আমাদের অধিকার যেটা আছে, এই অধিকারটা পাওয়ার জন্য আমরা ফাইট করতেছি। এই যে আমরা বুঝাইতে না পারি, অনেক সময় আমরা অতি হয়ে যাই, মানে ফান্ডামেন্টালিস্ট বা অতি বেশি উগ্র যেটা হয়ে যায়, অনেক সময় একদম ভয়াতুর হয়ে যায়, ভয় করে। কি জানি যদি আমি বাঙালি পরিচয় দেই, ওর থেকে বাঙালি পরিচয় দিতে আসামি কথা বলবে। আমি বলি, আমি নিজে বাংলায় কথা বলি, আমার সিলেটি ভাষার কথা বলি, ওরা ভয় করে। ভয় করে গেছে এই জাতির ভয় যদি করো, এই জাতির তারা তো জানে আর কি বাঙালি জাতির ইতিহাস, কি ইতিহাস ছিল, কি ইতিহাস। আজকে যদি আমরা একটু যদি আজকে এই শেয়ার করেছিলাম, আমরা কি সবাই মিলে কি ওটাকে সুচারিত করতে পারে না? নিজে বারবার বলেন, যখনই আমরা আসি শুনি আমার নেতৃস্থানীয় মানুষ অভাব নয়, যখন জেনারেশনকে আনতে পারে না।
আগে ভাই রাজনীতি যা করো ইচ্ছা করো, বিজেপি করো, কংগ্রেস করো, এনডিপি করো, ইউডিএফ যা ইচ্ছা করো, উই আর নট লিস্ট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমরা বাঙালি হিসাবে আমরা কি পরিচয় দিতে পারি না? আমাদের রাইট, আমাদের অধিকার আজকে এনআরসি, কত সমস্যা আজকে সুপ্রিম কোর্টের আগে কতদিন হয়ে গেল, 71 দিয়েছে, 71 বলেছে যে রেজিস্ট্রি ইজ রিকোয়েস্টেড টু প্লেস দ্য কেস বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস টু প্লেস ইট বিফোর দ্য রিভিশন বেঞ্চ ফর অলরেডি একটা যদি আজকে এটাকে অ্যাপ্লাই করা হইতো তাহলে সেই কন্ট্রোভার্সি হইতে হবে। কাটা আনিয়ে ইচ্ছা করে কাটা আনা হয়েছে যাতে এটা কন্ট্রোভার্সি হোক, হিন্দু, মুসলিম, আসামি, বাঙালি, এটা সমস্যা নিয়ে কিছুই ছিল না। এটা আমাদের ক্লিয়ার কাট লেখা আছে সেকশন 2 মধ্যে, যে যারা এই দেশে থাকে, দেশের প্রতি যারা অন্যায় করে, দেশের সার্বভৌমত্বের ভাবুকি বা যাদের থ্রেট আসে, ওদের এখান থেকে যে কোনো সময় পাঠিয়ে দিতে পারে, provided that, provided that nothing in this section shall apply to any person who on account of civil disturbances or the fear of such disturbances in any area now forming part of Pakistan has been displaced from or has left his place or residence in such area and who has been subsequently residing in Assam. মানে ওদের বেলায় যারা সিভিল ডিস্টার্বেন্স হয়ে তারা আসে, তাদের কারণে এই আইনটা প্রযোজ্য হবে না, যে কোনো সময় তাদেরকে আমরা অলরেডি আইনটা হয়ে গেছে। কাট অফ ডেট তুমি কা নিয়ে কি করছো, তুমি প্রমাণ দিতে লাগবে ওইখানে রাইট হয়েছে কিনা, ওখানে ডিস্টার্বেন্স হয়েছে কিনা, তুমি এখানে কবে এসে তারা কেস দিয়েছিলে কিনা, এটা পারতেছে না কই প্রমাণ, এই জন্য বাধা 6 জন 7 জন মানে সেটিজাই করতেই পারবে না। মহাত্মা গান্ধী কি বলেছিলেন দেখেন, আমরা না জানার জন্য এগুলো হচ্ছে। Mahatma Gandhi in the post-war speech on 21st July 1947 saying, "My friends ask whether those who being mortally afraid or otherwise leave Pakistan will get shelter in Indian Union. My opinion is emphatic on this point. Such refugees shall get proper shelter in India." Clear বলে জওহরলাল নেহরু বলেছেন in his speech saying, the honorable member referred to মানে হাউসের মধ্যে আলাপ হয়েছে, the honorable members referred to the question of citizenship. There is no doubt, of course, that those displaced persons who have come to settle in India are bound to have their citizenship.